এসআইআর নিয়ে ধর্নার মঞ্চ কি এখন হুমকির মঞ্চ হয়ে উঠল? রাষ্ট্রপতিকে পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া হচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনারকে হুমকি দেওয়া হয়েছে, এমনকি যিনি আমাদের রাজ্যপাল হিসেবে আসছেন সেই রাজ্যপালকেও হুমকি দেওয়া হচ্ছে। উনি কি খেই হারিয়ে ফেলেছেন? নির্বাচনে হারার ভয়ে কি উনি সমস্ত রকমের খেই হারিয়ে ফেলছেন? ফলে উনি কি সীমার বাইরে গিয়ে সবকিছু বলে ফেলছেন? উনি বলছেন বেশি কিছু করলে তোমার দিল্লির সরকার ফেলে দেবে, যাও। তো এটা তো এসআইআর এর মঞ্চ ছিল, তো এসআইআর এর মঞ্চ এখন কি হুমকির মঞ্চ হয়ে উঠেছে? নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা এখনো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধর্ণা মঞ্চের প্রথম দিনেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি বললেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি এমন ব্যবহার করেছেন, আঙ্গুল উঁচিয়ে কথা বলেছেন, তিনি যদি মুখ্য নির্বাচন কমিশনার না হতেন তাহলে তার আঙ্গুল কেটে দিতাম। চিন্তা করুন, মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে রয়েছে, সেই ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, একজন সাংসদ, যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যদি নির্বাচন কমিশনার না হতেন তাহলে তিনি তার আঙ্গুল কেটে দিতেন। এই যখন করতে পারেন তাহলে রাজ্যের মানুষের কি অবস্থা করতে পারে সে তো আমরা জানি, এবং যা হওয়ার তাই রাজ্যে হচ্ছে। আর তারপর মুখ্যমন্ত্রী একে একে হুমকি দিতে শুরু করলেন। মুখ্যমন্ত্রী আমাদের যিনি রাজ্যপাল আসছেন RN রবি, তার বিরুদ্ধেও হুমকি দিয়ে রাখলেন। বললেন যে আপনি কি করেছেন সব জানা আছে, সুপ্রিম কোর্টে আপনার সম্পর্কে কি বলা হয়েছিল সেসব জানি, কিন্তু কিছু বলবেন না। আসলে উনি যা জানেন সেটা বলে দিন, তো বলছেন না কেন? যদি তার কাছে থাকে তথ্য তাহলে তিনি তো বলতে পারেন। এই যে তিনি বলেন তার কাছে পেন ড্রাইভ আছে, তার কাছে আরো অনেক ছবি আছে, সেগুলো নাকি তিনি দেখাবেন। তো অনেক দিন ধরে শুনছি, কিন্তু দেখান না কেন বলুন তো? দেখাতে পারেন না কেন? দেখালেই তো সব লেটা চুকে যায়। তো আমার সেই না একটা গল্প মনে পড়ছে, যে ওই ছোটবেলায় শুনেছিলাম একজনের পায়ে খুব বড় গোদা ছিল, মানে গোদ হয়েছিল, সে বিশাল মোটা পা। এবার তার বউকে সে ভয় দেখাতো, এই ঠিকঠাক কর, এটা না করলে আমি গোদা পায়ে লাথি মারবো। বউ ভয় পেয়ে যেত যে গোদা পায়ে লাথি মেরে দেবে, ওরে বাবা বিশাল ব্যাপার, অনেক জোর লাগবে। তো এরকম চলছিল, চলতে চলতে একদিন সেই লোকটা না রাগ সামলাতে পারেননি, তবেরে বলে না গোদা পায়ে লাথি মেরে দিয়েছে। আর লাথি মারার পরে বউ তো খিলখিল করে হাসছে, কারণ উপায়ে তো কোনো শক্তি নেই, জোর নেই, গোদা পায়ের লাথি, ব্যাস সমস্ত জারি জুরি সেদিন থেকে শেষ। তো আমাদের মুখ্যমন্ত্রী বারবার যে বলেন যে তার কাছে অনেক তথ্য আছে, অনেকে তিনি বলছেন না কেন, তিনি দেখাচ্ছেন না কেন? তিনি যে RN রবি সম্পর্কে বলছেন তিনি সব জানেন, তো বলে দিলেন না কেন? তো বলতে তিনি পারছেন না, বলছেন না, তিনি এই গোদা পায়ের লাথির মতোই লাথি দেখাচ্ছেন। তার উপরে এই ধর্ণা মঞ্চ থেকে দিল্লি সরকার ফেলে দেওয়ার হুমকি দিয়ে দিলেন, বললেন বেশি কিছু করলে তোমার সরকার ফেলে দেবো, যাও। হঠাৎ সরকার ফেলে দেওয়ার গল্প এলো কেন? এখানে সরকার ফেলে দেওয়ার ব্যাপারটা কি এলো? বাড়াবাড়ি কি করলো? এর আগে তো অনেক প্রচার হয়েছিল, হ্যাঁ, যে এবার দিল্লি যাবে হাওয়াই চটি। তো হাওয়াই চটি দিল্লি কি যেতে পেরেছিল?
সারা ভারতে কি গ্রহণযোগ্য হয়েছিল? দিল্লি যাবে হাওয়াই চটি, এই গল্প তো এখন শোনা যায় না। এখন আর তিনি তো গেছিলেন, গোয়ায় গেছিলেন, মেঘালয়ে গেছিলেন, কোথাও কি খাতা খুলতে পেরেছেন? দেশের মানুষ কি তাকে গ্রহণ করেছিল? তাহলে তিনি দিল্লি যাবেন কি করে? তো দিল্লি যাবে হাওয়াই চটি বলে তৃণমূলের সমর্থকরা যে গলা ফাটিয়েছিল, সেটা তো হয়নি, আশা পূরণ হয়নি। দিদি ভেবেছিলেন এই রাজ্যের কয়েকজন সাংসদ নিয়ে তিনি দিল্লির ক্ষমতা দখল করবেন, বাকিরা তাকে সাপোর্ট করবেন, কিন্তু তা তো তিনি করতে পারেননি। তো দিল্লিতে তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি, তাই এখন চাইছেন যে দিল্লির সরকারটাকে ফেলে দেব। আর একটা কথা, দিল্লিতে যেহেতু প্রধানমন্ত্রী হতে পারেননি, তার আচার আচরণ কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হলেও একেবারে প্রধানমন্ত্রী সুলভ আচরণ। তিনি কি পারবেন এই দিল্লির সরকারকে ফেলে দিতে? তার কি সেই ক্ষমতা আছে? তিনি বলছেন চন্দ্রবাবু নাইডুর সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে আছো, বেশি বাড়াবাড়ি করলে ফেলে দেব। আরে তৃণমূলের সমর্থন নিয়ে তো মোদী সরকার টিকে নেই, তৃণমূল তো সেই সরকারকে সাপোর্ট করেনি, তাহলে তৃণমূল এই সরকার ফেলবে কি করে? আসলে তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি, তার ইচ্ছা ছিল, তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই নিজেকে প্রধানমন্ত্রীর মতো ভাবেন, আর সেভাবেই আচরণ করেন। নির্বাচন কমিশনারের সঙ্গেও সেভাবেই ব্যবহার করেন, এবং রাজ্যপাল যিনি আসছেন তার সম্পর্কেও সেই কথাই তিনি বললেন। আর এরপরে তিনি তো রাষ্ট্রপতি সম্পর্কে যা বলেছেন তা তো মানে সমস্ত কিছু ছাড়িয়ে গেছে। তিনি বাংলা, বাঙালির সংস্কৃতি বলেন না, বাংলার ঐতিহ্যের কথা বলেন না। তো তিনি বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য কি করেছেন বলুন তো? দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলছেন হোদল কুতকুত। এটা বাঙালির সংস্কৃতির মধ্যে পড়ে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত বলা, প্রধানমন্ত্রীকে জগাই, আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে মাধাই, এইভাবে সম্বোধন করা, এটা কি বাঙালি সংস্কৃতির মধ্যে পড়ে? এবং রাষ্ট্রপতিকে এইভাবে আক্রমণ করা, সেটা কি বাঙালি সংস্কৃতির মধ্যে পড়ে? উনি তো বাংলার সংস্কৃতিটাকেই পাল্টে দিচ্ছেন। যে ভাষা ব্যবহার করেন সে তো আপনারা সবাই জানেন, এমনকি পাঠ্যসূচিতেও তো অনেক কিছু রদবদল করে দিয়েছেন। আমরা যে রামধনু জানি, সে রামধনুকে উনি রংধনু করে দিয়েছেন, কারণ ওখানে রামের নাম আছে। তো এখনো রাম ছাগল বা রাম তুলসী কে কি বলা হবে সেটা এখনো ঠিক করতে পারেননি। কৃষ্ণচূড়া গাছকে কি নামে বলা হবে, কারণ ওখানে তো কৃষ্ণ কথাটা আছে, সেটা এখনো ঠিক করতে পারেননি। এবার যদি তিনি ক্ষমতায় আসেন তাহলে এইগুলো বোধহয় পুরো চেঞ্জ করে দেবেন। বাঙালি সংস্কৃতি বলতে যা বোঝায়, বাঙালিয়ানা বলতে যা বোঝায়, সবই তিনি পাল্টে দেবেন। এটাই তো তার কর্মসূচি। আর তিনি নিজে বাঙালিয়ানার কথা বলেন। তিনি যে ভাষায় রাষ্ট্রপতিকে আক্রমণ করেছেন সেটা সমস্ত শালীনতার সীমাকে লঙ্ঘন করে গেছে। রাষ্ট্রপতিকে এইভাবে যে আক্রমণ করা যায়, এর একমাত্র তিনিই পারেন, কারণ তিনি সব কিছুর ঊর্ধ্বে। তিনি যা বলেন সেটাই সব, সেটাই আইন। দেশের আইন, দেশের নিয়ম কোনোটাই সেখানে তার কাছে সব তুচ্ছ। রাষ্ট্রপতি, তার সভা ছিল, আদিবাসী সম্মেলন ছিল, সেই সম্মেলনের জায়গাও বারবার বদলাতে হয়েছে, পুলিশ অনুমতি দেয়নি,
রাষ্ট্রপতি ক্ষুব্ধ হয়েছেন এবং প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি যখন আসেন তখন সেখানে মুখ্যমন্ত্রী তাকে রিসিভ করেন, সেখানে তার থাকার কথা, কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে যাননি, এমনকি কোনো মন্ত্রীও যাননি। আর তাই নিয়ে রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু তাতেই মুখ্যমন্ত্রী তোপ দেগেছেন রাষ্ট্রপতিকে। কি বলেছেন তিনি ধর্ণা মঞ্চ থেকে বলছেন যে আমাদের কি কোনো কাজকর্ম নেই, সারাদিন আপনার লেজুর হয়ে ঘুরে বেড়াবো নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? কি আক্রমণ! এটাকে বাঙালি সংস্কৃতি বলি না আমরা? এটাই বাঙালিয়ানা, এটাই হচ্ছে রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। তো উনি তো এই কথাই বলেন। তিনি তারপরে আবার কি বলছেন বছরে একবার আসুন, রিসিভ করতে যাব, কিন্তু বছরে 50 বার এলে হ্যাঁ আমার কত টাইম আছে? রাষ্ট্রপতি 50 বার আছে? কোনো রাজ্যে আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো রাষ্ট্রপতি কোনো রাজ্যে 50 বার গেছেন? তো তিনি বলার জন্য বলে দিলেন, যা খুশি মুখে এলেই হলো। এটাকে বলে বাঙালিয়ানা, এটাই বাঙালি সংস্কৃতি। তো তিনি বলেন বাংলা আলাদা জিনিস, বাংলাকে ভাঙতে পারবে না, বাংলার সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা চলছে। তিনি কি করছেন? তিনি দেশের কাছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কি তুলে ধরছেন? এটাই বাঙালিয়ানা। তারপরে তিনি কি বলছেন? তিনি প্রথমে বলেছিলেন যে রাষ্ট্রপতি যে আসছেন তা নাকি তিনি জানতেন না। ভাবুন, রাষ্ট্রপতি আসছেন তিনি জানতেন না, অথচ তার পুলিশের পক্ষ থেকেই রাষ্ট্রপতির সেই সভাস্থলের জায়গা বারবার বদল করা হয়েছে, যেখানে করার কথা সেখানে করতে দেওয়া হয়নি। সে রাজনৈতিক দলকে যেমন করা হয় এখানেও অনেকটা তেমনই, যে রাষ্ট্রপতির সভারও জায়গা বদল করা হয়েছে। অথচ তিনি বলছেন আমি জানতাম না, পুলিশ মন্ত্রী হয়ে তিনি জানতেন না, আর রাষ্ট্রপতি তার সফরসূচি অনেক আগেই পাঠিয়ে দিয়েছে। তো তিনি জানতেন না, অথচ ধর্ণা মঞ্চেই তিনি পরস্পর বিরোধী কথাবার্তা বলছেন বছরে একবার এলে রিসিভ করতে যাব, 50 বার এলে কি সম্ভব? আমাদের তো কাজ আছে। তো তিনি আবার কি বলছেন? তিনি বলছেন মানুষের জন্য ধর্ণায় আছি, আপনার মিটিংয়ে যাব কি করে? আমার এত টাইম আছে? মানে রাষ্ট্রপতিকে বলছেন। বাবুন, এটা সাধারণ কোনো নেতাকে নয়, বলছেন আমি মানুষের জন্য কাজ করছি, ধর্ণায় আছি, আমার হাতে কি এত টাইম আছে যে আপনার প্রোগ্রামে আমি যাব? তারপর তিনি বলছেন যে রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা আছে, তাই আপনি আগে এসে ঘুরে গেলেন। এই হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। তিনি রাষ্ট্রপতিকে বলছেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা আছে, তাই এসে ঘুরে গেলেন। তো বাংলার সংস্কৃতিকে তিনি যে সংস্কৃতির কথা বলেন, রবীন্দ্র নজরুল স্বামী বিবেকানন্দের কথা বলেন, সেই সংস্কৃতির ধারক বাহক আমাদের এই মুখ্যমন্ত্রী। আর এর তীব্র প্রতিবাদ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে। আপনারা কি মনে করেন, প্রধানমন্ত্রী কি ঠিক বলেছেন? আর যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মোদীকে সিংহাসন থেকে টেনে নামাবেন, তিনি কি নামাতে পারবেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। নমস্কার।